প্রথমে দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বেলডাঙ্গাতে হুমায়ুনের বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার হুমকি হিন্দু কট্টরবাদী সংগঠনের। ডেডলাইন 17 ফেব্রুয়ারি, 8 দিন আগেই ময়নায় লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিয়ে চমক প্রশাসনের। মুখ্যমন্ত্রীর সওয়ালে অস্বাভাবিক কি আছে, রাজনীতিকরণ করবেন না, গুঁতো সুপ্রিম কোর্টের। সিদ্ধান্ত নিতে পারবে না মাইক্রো অবজারভাররা, কমিশনের ছক ভেস্তে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য মন্ত্রিসভায় উদ্বাস্তু কলোনিগুলির স্বীকৃতি, নির্বাচনের মরশুমে মাস্টার স্ট্রোক নবান্নের। মোথাবাড়িতে কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, বিরোধী শিবিরে ধস। আমি অস্বীকার করি, এসআইআর নিয়ে বাংলার মানুষের উদ্দেশ্যে কবিতা লিখলেন অভিষেক। টায়ার ফেটে উল্টে গেল পিকআপ ভ্যান, খড়গপুরে মৃত 1, আহত 10। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে, কি দাবি টিএমসি কাউন্সিলরের, বাড়ছে রাজনৈতিক তরজা। পিএম কিষাণ ফান্ড নিয়ে সংসদে কোনো প্রশ্ন করা যাবে না, কেন্দ্রের অবস্থানে ফের বিতর্ক তুঙ্গে। স্ক্রুটিনির সময় বাড়িয়ে 14 ফেব্রুয়ারি করল সুপ্রিম কোর্ট, চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন, ভালো করে বুঝিয়ে দিল সিইও দপ্তর। নো এসআইআর নো ভোট, ভোটার তালিকা ইস্যুতে জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসার আহ্বান বিজেপি রাজ্য সভাপতির। সবটাই ড্রামা, সুপ্রিম কোর্টেও মুখ পুরবে এসআইআর ইস্যুতে মমতাকে নিশানা দিলীপ ঘোষের। দেরিতে হলেও উনি চেষ্টা করেছেন, মমতা সুপ্রিম সওয়ালে প্রশংসা ত্রিপুরার মানিকের, অস্বস্তিতে সিপিএম। লক্ষ্মীর ভাণ্ডার নকল করে প্রতিশ্রুতি সার, বছর ঘুরলেও দিল্লিতে চালু হল না মহিলা সম্মান যোজনা। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও, মমতার সওয়ালেই মান্যতা সুপ্রিম কোর্টের। এআই টুল নিয়ে ভর্ৎসনা কমিশনকে। প্রাক্তন সেনাপ্রধানের অপ্রকাশিত বই নিয়ে বিতর্ক বাড়ল, এফআইআর দিল্লি পুলিশের। লক্ষ্মীর ভাণ্ডারে সবাই পাবেন 1700 টাকা, শুধু জমা দিতে হবে এই একটা কাগজ। জোটের পাকে আটকে সিপিএম, এখনও জটে আইএসএফের সঙ্গে আসন সমঝোতা। উত্তরপ্রদেশ নয়, খোদ বাংলাতেই ভোটের আগে চলল বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো ডজনের বেশি দোকান, চূড়ান্ত চাঞ্চল্য। বিধানসভা নির্বাচনের মুখে কলকাতায় বিপুল অস্ত্র নিয়ে পাকড়াও গয়ার কুখ্যাত কারবারি। লালগোলায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। রাজ্যের ডিজিপিকে শোকজ সুপ্রিম কোর্টের, আইন শৃঙ্খলা প্রশ্নে পদক্ষেপ। মৃত মায়ের চোখ ও অঙ্গ নিয়ে ব্যবসা গুণধর ছেলের, চাঞ্চল্য নদিয়ায়। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট দূরস্থ, পুলিশে বদলি ডেডলাইন নিয়ে বিতর্কে নির্বাচন কমিশন। স্কুলের মধ্যে আত্মহত্যার চেষ্টা বিএলওর, কি বলছে পরিবার। রেলযাত্রীদের জন্য সুখবর, এবার এই গুরুত্বপূর্ণ স্টেশনেও থামবে এক্সপ্রেস ট্রেন। এসআইআর পর্বে বাংলার ক্ষতি 2000 কোটি টাকা, গবেষণার রিপোর্টে পর্দাফাঁস। অপরাধ রুখতে বড় পদক্ষেপ রেলের, সব স্টেশনে বসছে ফেস রিকগনিশন ক্যামেরা। চাঁদা জুলুমবাজি রুখতে মন্ত্রীকে ট্যাগ করে নিজের দলের বিরুদ্ধে বোমা ফাটালেন যুবনেতা। গোটা দেশ জুড়ে ভুয়ো ভোটার, কেন এমন বললেন দিলীপ। বঙ্গ বিজেপির একঝাঁক বিধায়ক বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না, বাদ পড়ছেন কারা। দিল্লির 9টি স্কুলে বোমার হুমকি, তড়িঘড়ি খালি করা হলো ভবন, চরম আতঙ্কে পড়ুয়ারা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। মমতার আপত্তিতেই সিলমোহর সুপ্রিম কোর্টের, মাইক্রো অবজারভাররা শুধুমাত্র অ্যাসিস্ট করতে পারবে, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ইআরও
সহযোগিতা করবেন মাইক্রো অবজারভাররা। চূড়ান্ত তালিকা খতিয়ে দেখে প্রকাশ করতে আরও 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টে মুখ পুরল কমিশনের। 14 ফেব্রুয়ারির বদলে 21 ফেব্রুয়ারি প্রকাশ হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা। এদিন আদালত জানিয়েছে, যে সকল মাইক্রো অবজারভাররা এসআইআর এর কাজ করছিলেন তারা এখন থেকে আর কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তারা শুধু সাহায্য করতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ভার ইআরও এবং এইআরওদের ওপরে। চূড়ান্ত তালিকা প্রকাশের সময় আরও 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। নথি যেহেতু জমা হয়ে গিয়েছে, হিয়ারিং হয়ে গিয়েছে, তাই সময় লাগতে পারে তালিকা যাচাইয়ের জন্য। সেই কারণে সময় বৃদ্ধি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক্রো অবজারভারে মান্যতা দিল আদালত। এতদিন যারা কাজ করছিল তারা কেন্দ্রীয় কর্মচারী, এবার রাজ্যের আধিকারিকরা সেই কাজ করবেন, কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য আরও 1 সপ্তাহ সময় বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। জ্ঞানেশ কুমারের ছক ভেস্তে দিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। গত সোমবার নিজের সামনে সারিতে থেকে সওয়াল করছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন সশরীরে হাজির থাকলেও এদিন সেখানে সশরীরে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মামলাটি তালিকায় 40 নম্বরে রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ 2 বিচারপতি বেঞ্চে শুরু চলছে শুনানি। এই বেঞ্চে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলি। মালদা জেলার মোথাবাড়িতে কংগ্রেসে ভাঙন অব্যাহত। ভাঙল বিজেপিও। কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও বিজেপি নেতা সহ প্রায় শতাধিক কংগ্রেস ও বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। কংগ্রেস ও বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না। তৃণমূলে যোগদানের পর প্রতিক্রিয়া নবাগতদের। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের হিড়িক। মোথাবাড়ি বিধানসভার উত্তর পঞ্চানন্দপুর এবার রাজনগর গ্রাম পঞ্চায়েতেও কংগ্রেস ও বিজেপিতে ব্যাপক ভাঙন। পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও স্থানীয় বিজেপি নেতা সহ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক কর্মী। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়েম চৌধুরী বলেন, এই দলবদলে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। যারা দল ছাড়ছেন তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে যাচ্ছেন। মন্ত্রীর পায়ের তলায় মাটি নেই, তাই এই ধরনের দলবদল করাচ্ছেন। ভয় দেখিয়ে টাকার লোভ দিয়ে দলবদল করানো হচ্ছে। প্রতিক্রিয়া বিজেপির। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, প্রতিদিন তৃণমূল ছেড়ে কংগ্রেস বিজেপিতে যোগদান চলছে। উনি কোনো খবর রাখেন না। 26-এ ওনার দলের নেতারাই অন্য জায়গায় ভোট দিয়ে বাস্তব চিত্রটা ওনাকে বুঝিয়ে দেবেন। তৃণমূল কংগ্রেসের দাবি, মানুষ উন্নয়নের সঙ্গে থাকতে চাইছে। বিরোধী দলে থেকে সেই স্বপ্ন পূরণ সম্ভব নয়, তাই স্ব-ইচ্ছায় বিরোধী দল ছেড়ে সেখানকার নেতাকর্মীরা মামাটি মানুষের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর 7 ফেব্রুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্য থাকলেও তা শেষ হয়নি। উল্টে কমিশনের তরফে সময় চাওয়ায় চূড়ান্ত ভোটার তালিকা 14 ফেব্রুয়ারি প্রকাশ পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। এমনই ইঙ্গিত মিলেছে নির্বাচন কমিশন সূত্রে। এই আবহে সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি রয়েছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন, নো এসআইআর নো ভোট। এসআইআর সম্পূর্ণ করে নির্বাচনে যেতে হবে। এখানেই থামেননি তিনি। দেশের মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে চাপ বাড়িয়ে তার আর্জি, আবার বলছি, জ্ঞানেশ কুমার আপনি কলকাতায় আসুন, পশ্চিমবঙ্গ নিজে ঘুরে দেখুন। প্রসঙ্গত এর আগেও এই দাবি করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, কে কার নাম কাটলো বা কে ঢোকালো এই বিতর্কে বিজেপির আগ্রহ নেই। তার কথায়, আমাদের যে ফর্ম 7 জমা দেওয়া যায়নি সেটা জমা দিতে হবে। বাংলার মানুষকে ত্রুটিমুক্ত ভোটার তালিকা দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব ও দায়বদ্ধতার মধ্যেই পড়ে। আমরা আশা রাখি কমিশন সেই দায়িত্ব পালন করবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে সেই মামলার শুনানি হয়। সেদিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন এই ঘটনাকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি। এ প্রসঙ্গে শ্রমিকের কটাক্ষ, মুখ্যমন্ত্রীর মামলা নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। ওরা গোটা প্রক্রিয়াটাই নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ওদের লক্ষ্য রোহিঙ্গায় ভরা পুরনো
ভোটার লিস্টে ভোট করানো। নিজের অভিযোগের সপক্ষে রাজ্যে বিপুল সংখ্যক পাসপোর্ট ইস্যুর প্রসঙ্গ তুলে শ্রমিক প্রশ্ন তোলেন, এইসব ভেরিফিকেশনের দায়িত্ব কার? এটা রাজ্যের কাজ, কেন্দ্রের নয়। তার দাবি, সর্বত্র একটি র্যাকেট কাজ করছে। ভোটার তালিকার কারচুপি নিয়ে কটাক্ষের সুরে শ্রমিক বলেন, মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিলেন। বাংলার ভোটার লিস্টে একাধিক ধৃতরাষ্ট্র পাওয়া গেছে, যাদের নাকি 100 জন করে সন্তান। কেউ কেউ 40 বছরেই দাদু হয়ে গেছেন, আবার নাতি 22 বছরের ভোটার। এটা শুধু এই রাজ্যেই সম্ভব। এগিয়ে বাংলা। সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাকে ড্রামা ও পাবলিসিটি স্ট্যান্ড বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। এসআইআর ইস্যুতে রাজ্যের মামলার আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দিলীপ ঘোষের কথায়, আজ যদি ওই মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকেন, যদি উকিল দিয়ে পয়সা খরচ করেই মামলা লড়তে হয়, তাহলে উনি আগে গেলেন কেন? আমরা তো আগেই বলেছি, পুরোটাই নাটক, পাবলিসিটির জন্য এই যাওয়া। সুপ্রিম কোর্টে আজ কি হবে সবটাই জানা। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর করা মামলার শুনানি হয় গত বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে। সেই দিন 3 সদস্যের বিচারপতি বেঞ্চের সামনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এমনকি তার আর্জি মেনে তাকেই সওয়াল করার সুযোগ দেন প্রধান বিচারপতি। সেই সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি হয়তো খুবই সাধারণ একজন মানুষ, আমি এখানে নিজের জন্য আসিনি স্যার, আমি এসেছি সাধারণ মানুষের জন্য। দেশের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা কার্যত নজিরবিহীন বলেই মত ওয়াকিবহাল মহলের। যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির। দিলীপ ঘোষের দাবি, প্রতিবারের মতো এবারও রাজ্য সরকারের করা মামলায় মুখ পুড়বে রাজ্যের। তার কথায়, এই মামলা সম্পূর্ণ বেসলেস বা ভিত্তিহীন। ব্যারাকপুরের এক কাউন্সিলরের মারধরের বৃদ্ধার মৃত্যুর অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, যত সমাজবিরোধী গুন্ডা মাস্তান তৃণমূলের কাউন্সিলর হয়েছে, তাই এ ধরনের ঘটনা ঘটছে। তৃণমূলের আমলের রাজ্যে আইন শৃঙ্খলা শাসন বলে কিছু নেই, সে কারণেই এইসব অপরাধ দিন দিন বাড়ছে। তার অভিযোগ, শাসক দলের প্রশ্রয়েই রাজ্যে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী। ভুয়ো ভোটার ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীর প্রসঙ্গ সামনে এসেছে। এ ব্যাপারে দিলীপের মন্তব্য, গোটা দেশ জুড়েই ভুয়ো ভোটার রয়েছে, তবে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে এই রাজ্য থেকেই জাল নথি বানিয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছে অনেকে। সব ভুয়ো ভোটার বাতিল করার জন্যই এসআইআর প্রক্রিয়া চলছে। তার দাবি, এই প্রক্রিয়ার বিরোধিতা করে তৃণমূল আসলে বেআইনি ভোটারদের রক্ষা করতে চাইছে। নদিয়ায় তৃণমূলের অত্যাচারে মানুষ বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছেন, এই অভিযোগ তুলে দিলীপ বলেন, পার্টিটা পুরোপুরি সমাজবিরোধীদের নিয়ন্ত্রণে চলে গেছে। মমতা অভিষেকের দেখার সময় নেই, ওদের এখন একটাই উদ্দেশ্য, গদি বাঁচানো। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে দলেরই এক মহিলা আনা নিগ্রহের অভিযোগ প্রসঙ্গে দিলীপের কটাক্ষ, কংগ্রেস তো ডুবে গেছে, কোথাও অবৈধ কাজ হলে প্রশাসনের দেখা উচিত। রবিবার দক্ষিণ 24 পরগনার গোসাবায় বিজেপির সভায় মঞ্চ ভাঙার অভিযোগ নিয়েও মুখ খোলেন তিনি। দিলীপের দাবি, মঞ্চ ভাঙেনি, তৃণমূলের প্রশাসন আমাদের কোথাও অনুষ্ঠান করার জন্য হল দিতে চায় না, তাই জলাজমির ধারে মঞ্চ তৈরি করে সভা হচ্ছিল, সেই কারণেই একটা অংশ বসে যায়। বাদুড়িয়ায় বিজেপি কর্মীকে হুমকির অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, এসআইআরকে কেন্দ্র করে দিকে দিকে সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা হুমকির মুখে। তৃণমূলের গুন্ডাদের সামনে প্রশাসন চুপ করে দাঁড়িয়ে আছে, পুলিশ দিয়ে সমাজ বিরোধীদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, তাই বাংলায় এখন গণতন্ত্র নেই। এসআইআরে মাইক্রো অবজারভারদের ভূমিকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিতেই মান্যতা। সুপ্রিম কোর্ট সাফ জানালো, যাবতীয় সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরওরাই। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যের অসঙ্গতিতে নোটিশ নিয়ে কমিশনকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত। নামের বানান নিয়ে যেভাবে আমজনতাকে হেনস্থা করা হচ্ছে, বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক হলে নোটিশ পাঠানো হচ্ছে, তা নিয়ে বিরক্ত প্রকাশ করলেন বিচারপতি জয়মাল্য বাগচি। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই এদিন রাজ্যের বাসিন্দাদের হয়রানি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দেওয়ান। পাশাপাশি রাজ্য সরকার ৮৫০০ জন কর্মী দিয়েছে কমিশনকে, সে কথাও জানালেন তিনি। তারপর তালিকা নিয়ে সমস্যার কথা তুলে ধরেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। বলেন, কর্মী দিয়েছেন, তাদের নামের তালিকা আছে, আমরা বলেছিলাম বাংলা জানেন এমন কর্মী প্রয়োজন। এরপরই মুখ্যমন্ত্রীর
আইনজীবী জানান জেলাভিত্তিক বিবরণ দেওয়া হয়েছিল, তবে কমিশনের আইনজীবী বলেন সেই তথ্য তাদের হাতে পৌঁছয়নি। তাতেই প্রধান বিচারপতি বললেন, এ বিষয়ে বিতর্ক চাই না, নামের তালিকা নিয়ে সমস্যা চলতে থাকে, এবার আমাদের মুখ্য সচিবের কাছে হলফনামা চাইতে হবে। তালিকা নিয়ে সমস্যার কথা তুলে ধরেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। বলেন, কর্মী দিয়েছেন, তাদের নামের তালিকা আছে। আমরা বলেছিলাম বাংলা জানেন এমন কর্মী প্রয়োজন। এরপরই মুখ্যমন্ত্রীর আইনজীবী জানান জেলাভিত্তিক বিবরণ দেওয়া হয়েছিল, তবে কমিশনের আইনজীবী বলেন সেই তথ্য তাদের হাতে পৌঁছয়নি। তাতেই প্রধান বিচারপতি বললেন, এ বিষয়ে বিতর্ক চাই না, নামের তালিকা নিয়ে সমস্যা চলতে থাকে, এবার আমাদের মুখ্য সচিবের কাছে হলফনামা চাইতে হবে। এদিনের শুনানিতে মাইক্রো অবজারভারদের কাজটা কি তা জানতে চান প্রধান বিচারপতি সূর্যকান্ত। তাতে কমিশন জানায় এইআরও ও ইআরওদের সহযোগিতার জন্য ওদের নিয়োগ করা হয়েছে, তবে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তারপরই প্রধান বিচারপতি বলেন, তাহলে রাজ্যের অফিসাররা যদি যোগ দেন তারাও মতামত দিতে পারবেন, তাতে ইআরও সিদ্ধান্ত আরও মজবুত হবে। এরপরই সাফ জানানো হয় ইআরও এবং এইআরওরাই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত, মাইক্রো অবজারভারদের সিদ্ধান্ত নেওয়া কোনো অধিকার নেই। এদিনের শুনানিতে কমিশনকে ভর্ৎসনা করে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আপনাদের সফটওয়্যার খুবই সীমাবদ্ধ, অধিকাংশ বাঙালি পরিবারে মধ্যম নাম থাকে কুমার, তা নিয়ে সমস্যায় নোটিশ পাঠানো হয়েছে। এরপরই কার্যত বিস্ময়ের সুরে বিচারপতি বাগচি প্রধান বিচারপতি সূর্যকান্তকে বললেন, কল্পনা করুন শুভেন্দু নারায়ণ রায় একজন ফেলো ছিলেন, নারায়ণ তার মধ্যম নাম, তাকেও নোটিশ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত এসআইআর পর্বের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মাইক্রো অবজারভারদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কেন শুধুমাত্র বাংলার জন্য মাইক্রো অবজারভার দেওয়া হলো সেই প্রশ্নও তুলেছিলেন। সিওরে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে সব দল ঘর গোছাতে ব্যস্ত, কিন্তু বঙ্গ বিজেপিতে এখন কারা টিকিট পাবেন এবং কারা পাবেন না তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। একঝাঁক বিধায়ক এবারের বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন না বলে সূত্রের খবর। ইতিমধ্যেই নামবাদের তালিকা তৈরি হয়ে গিয়েছে, তবে তা প্রকাশ্যে নিয়ে আসা হয়নি, কারণ এই তথ্য যদি বাইরে বেরিয়ে আসে তাতে ব্যাপক গোষ্ঠী কোন্দল দেখা দেবে। এমনকি তারা আর নির্বাচনের কাজ করবেন না, আর তারা বসে গেলে সংগঠন আরও দুর্বল হয়ে পড়বে। এদিকে বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘিরে এখন দোলাচল রয়েছে বিজেপিতে। দলীয় সূত্রে খবর, বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রার্থী নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে, তাতেই বাদ পড়েছেন এক ঝাঁক পদ্ম বিধায়ক। ইতিমধ্যেই একে অপরকে টপকাতে যাওয়ায় গোষ্ঠী কোন্দলের ছাপ ক্রমশ স্পষ্ট হচ্ছে। তার সঙ্গে সাংগঠনিক দুর্বলতা, আরও জোরালো নেতৃত্বের অভাবে কার্যত দিশেহারা গেরুয়া শিবির। এই আবহে যারা বাদের তালিকায় চলে গেলেন তারা হলেন অনুপ সাহা দুবরাজপুর, দীপক বর্মন ফালাকাটা, গোপালচন্দ্র সাহা মালদহ, বিমান ঘোষ পরশুড়া, লক্ষণ ঘোষ দুর্গাপুর পশ্চিম, সুশীল বর্মন মাথাভাঙ্গা, নিখিল রঞ্জন দে কোচবিহার দক্ষিণ, বরেনচন্দ্র বর্মন শীতলকুচি সহ আরও অনেকে বলে সূত্রের খবর। অন্যদিকে যেসব বিধায়ক বাদ পড়ছেন তারা এলাকায় কাজ করেননি বলে তথ্য পেয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তাদেরও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আসলে এদের প্রার্থী করলে জনসমর্থন মিলবে না বলেও তথ্য পেয়েছে রাজ্য নেতৃত্ব। আর যারা বাদের তালিকায় আছেন তারা হলেন মালতী রাভা রায় তুফানগঞ্জ, মনোজ ওঁরাও কুমারগঞ্জ, কৌশিক রায় ময়নাগুড়ি, পুনা ভেংড়া নাগরাকোটা, বিষ্ণুপ্রসাদ শর্মা কার্সিয়াং, দুর্গা মুর্মু ফাঁসি দেওয়া, সত্যেন্দ্রনাথ রায় গঙ্গারামপুর, সুব্রত মৈত্র বহরমপুর, আশিস বিশ্বাস কৃষ্ণগঞ্জ, বঙ্কিম ঘোষ চাকদহ সহ আরও অনেক বলে সূত্রের খবর। এছাড়া বিষ্ণুপদ রায় ধূপগুড়ি, রায়গঞ্জ বিধানসভায় নূতন মুখ আনা হতে পারে, কারণ বিজেপির টিকিটে পরে তৃণমূলে চলে যান কৃষ্ণা কল্যাণী, পরে উপনির্বাচনে জিতে আসেন তিনি তৃণমূলের টিকিটে। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের ক্ষেত্রেও একই ছবি। বাগদা বিধানসভা কেন্দ্রে জিতে বিশ্বজিৎ দাস এখন তৃণমূলে, তাই এখানে নূতন মুখ আনবে বিজেপি। কল্যাণী এবং হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে টিকিট পাবেন না যথাক্রমে অম্বিকা রায় এবং অসীম কুমার সরকার। হলদিয়া বিধানসভা কেন্দ্রে নূতন মুখ আনা হবে, কারণ এখানের বিজেপি বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। আরামবাগ বিধানসভা কেন্দ্রে মধুসূদন বাগ এবং খানাকুল বিধানসভা কেন্দ্রে সুশান্ত ঘোষ বাদের তালিকায় রয়েছেন বলে সূত্রের খবর। তবে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়, বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা সহ আরও কয়েকজন বাদ পড়তে পারেন বলে সূত্রের খবর।
বেলডাঙ্গাতে হুমায়ুনের বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে সিদ্ধান্ত নিয়েছে একটি হিন্দু কট্টরবাদী সংগঠন। উত্তরপ্রদেশ থেকে ওই কট্টর হিন্দুবাদী সংগঠনের একটি প্রতিনিধি দল মুর্শিদাবাদে আসছে। তৈরি করা হয়েছে বাবরি হটা মঞ্চ। এদিকে 12 ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকেছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ধর্ম ব্যক্তিগত, বাবর বহিরাগত। ওই সাংবাদিক সম্মেলনের উপস্থিত থাকবেন বিশাখানন্দ মহারাজ ও গোপাল রায় সহ অন্যান্যরা। সেখান থেকে ওই সংগঠন বেলডাঙ্গার বিধায়ক হুমায়ুন কবিরের মসজিদ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে। অন্যদিকে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক। প্রস্তাবিত বাবরি মসজিদের ডিজাইন প্রকাশ করেন তিনি। এদিকে এই হুমকির ঘটনার পর নড়েচড়ে বসেছে মুর্শিদাবাদের জেলা প্রশাসন। বহিরাগতরা এসে যাতে বেলডাঙ্গাতে কোনো গোলমাল করতে না পারে তার জন্য কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে প্রস্তাবিত বাবরি মসজিদের কাজ শুরু হয়ে গিয়েছে। শুধু দেশের নয়, বিদেশ থেকেও প্রচুর পরিমাণে আর্থিক অনুদান এসেছে এই বাবরি মসজিদ তৈরি করার জন্য। যদিও সম্প্রতি খিদিরপুরে এই বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বৈঠক করতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন ভরতপুরের বিধায়ক। হকি স্টিক নিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে তাকে তাড়ানো হয় সেখান থেকে। এরপর হুমায়ুন কবির কলকাতা ছাড়ার আগে ময়দানে এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ক্ষমতা থাকলে ফিরহাদ হাকিম যেন মুর্শিদাবাদের মাটিতে পা রাখেন, জ্যান্ত ফিরবেন না। যত সময় এগোচ্ছি ততই বেলডাঙ্গার জমিতে বাবরি মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এর মধ্যে সংযোজন হল কট্টর হিন্দুবাদী দলের হুমকি। এইসব হুমকিকে আমল দিতে নারাজ ভরতপুরের বিধায়ক। তার দাবি, নির্দিষ্ট সময়ে শেষ হবে বাবরি মসজিদের কাজ। শুধু বাবরি মসজিদ নয়, বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতাল সবকিছুই গড়ে উঠবে নির্দিষ্ট জমিতে। ইতিমধ্যে তিনি যেখানে গেছেন সেখানে মানুষ এই বাবরি মসজিদ করার উদ্যোগ নেওয়ায় তাকে আশীর্বাদ করেছে বলে দাবি করেন ভরতপুরের বিধায়ক। আগামী নির্বাচনে তার গড়া রাজনৈতিক দল সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ভোট এবং আসন পাবে বলেও দাবি করেন হুমায়ুন কবির। সিওরে বিধানসভা নির্বাচন, তার মধ্যেই বাংলায় চলছে এসআইআর পর্ব, আর তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতিতে। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আর নির্বাচন কমিশনের দৌলতে ব্যাপক হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন বাংলার মানুষজন। আত্মহত্যা থেকে আতঙ্কে মৃত্যুর ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। মৃত্যু মিছিলের সাক্ষী থেকেছে বাংলা। তারপরও সঠিক সময়ে শুনানি শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। এই আবহে এবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীর উদ্দেশ্যে কবিতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কবিতার উপরে লেখা হয়েছে, আমি অস্বীকার করি। ফেসবুক পোস্টে সেই কবিতা এখন ভাইরাল হয়ে পড়েছে। এই কবিতা থেকে বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এসআইআর নিয়ে মানুষের জীবন যন্ত্রণা সেই কবিতাতে তুলে ধরা হয়েছে। ওই কবিতাতে অভিষেক লিখেছেন, আমি অস্বীকার করি এই হটকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজস্ব। আমি অস্বীকার করি রাষ্ট্রের নামে রক্তের ঋণ। আমি অস্বীকার করি রক্তের উপর কালির শাসন। আমাদের বলা হলো, নাম দাও, কাগজ দেখাও, আর আমরা দিলাম ইতিহাস, মাটি, ঘাম ঝরা জন্মভূমি। তারা বলল, এগুলো যথেষ্ট নয়। আমরা বললাম, তাহলে বলো কোন ধারায় মৃত্যু বৈধ হলো। এই ভাষাতেই এসআইআর নিয়ে সুর চড়ালেন তৃণমূল সাংসদ। তবে এখানেই শেষ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এমন কবিতা লিখলেন তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। অভিষেক এক্সপোস্টে এই কবিতা লেখার উদ্দেশ্যে জানিয়েছেন, একটি বিধ্বংসী প্রক্রিয়ার কারণে সৃষ্ট আমার ভিতরের গভীর আলোড়ন এবং আমাদের জনগণের সম্মিলিত যন্ত্রণা, বেদনা ও ন্যায়সঙ্গত ক্রোধের প্রতিধ্বনিকে আমি একটি সাধারণ কবিতার ছন্দে রূপ দিয়েছি। ওই কবিতায় অভিষেক আরও লেখেন, 150 এটা সংখ্যা নয়, এটা রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার। এ এক থেমে যাওয়া গান, এ মুছে যাওয়া মুখ। রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণের বদলে পরিসংখ্যান। শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান। এছাড়া এসআইআর নিয়ে নিজের কবিতায় ছত্রে ছত্রে বিঁধেছেন কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে। তবে কারো নাম উল্লেখ করেননি তিনি। অভিষেক তার কবিতার লাইনে তুলে ধরেছেন, যে দেশ জন্মেছিল আপোষহীন আন্দোলনে ও প্রশ্নের আগুনে, সে দেশ নোয়াবে না মাথা ধর্মের শাসনে। নাগরিকত্ব যদি বন্দী হয় কাগজের জালে, তবে মানুষ যাবে কোথায় সংবিধানের কালে। যে আইন মানুষ ছেঁটে ফেলে, মানুষের প্রাণ নেয় কেড়ে, সেই আইন আইন নয়, সে আইন ফাঁসি। এভাবেই আরও কয়েকটি পংক্তি লিখে মানুষের যন্ত্রণার কথা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শিয়রে বিধানসভা নির্বাচন, তার মধ্যেই বাংলায় চলছে এসআইআর পর্ব, আর তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতিতে। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পে টাকা আটকে রেখেছে, ইতিমধ্যেই তা প্রচারে তুলে এনেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি আজ বাংলার মানুষকে ধনে প্রাণে মারতে চাইছে বলেও দাবি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের। আর সেই এসআইআর পর্বে বাংলার বৈধ নাগরিকদের দূরদূরান্তে শুনানিতে ডেকে আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে নির্বাচন কমিশন। সদ্য প্রকাশিত একটি গবেষণার তথ্য বলছে, এসআইআর পর্বে প্রায় 1.5 কোটি মানুষের প্রায় 2000 কোটি টাকার ক্ষতি হয়েছে, যা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। এদিকে এসআইআর নিয়ে তাড়াহুড়ো করে শুধু দীর্ঘ লাইনে দুর্ভোগী দেখা গিয়েছে তা নয়, মানুষকে অসহনীয় অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন বলে অভিযোগ। সম্প্রতি কলকাতার এক সংস্থা তাদের গবেষণায় চাঞ্চল্যকর রিপোর্ট তুলে ধরেছে, যেখানে দেখা যাচ্ছে এসআইআর শুনানির জন্য ডাকা প্রায় 1.5 কোটি ভোটারের পরিবারগুলির উপর প্রায় 2000 কোটি টাকার আর্থিক ক্ষতি নেমে এসেছে। শুনানির জন্য তলব করা প্রত্যেক ব্যক্তির যাতায়াত, খাবার এবং নথিপত্র তৈরি করার জন্য অন্তত 100 টাকা গাঁটের কড়ি খরচা হয়েছে। আর এসআইআরের কাজে নিযুক্ত থাকার জেরে প্রশাসনিক খরচও বেড়ে গিয়েছে। অনেক শিক্ষক বিএলও ডিউটিতে থাকায় স্কুল শিক্ষার মতো সামাজিক ক্ষেত্রগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে। অন্যদিকে এই গবেষক সংস্থার পক্ষে সাবির আহমেদ, আশিন চক্রবর্তী এবং সৌপ্তিক হালদার তথ্য বিশ্লেষণ করে রিপোর্ট দিয়েছেন। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা সবথেকে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা 3টি বিকল্প প্যারামিটারের উপর ভিত্তি করে আয়ের ক্ষতির অঙ্ক নির্ধারণ করেছেন। নোটিশ পেয়ে একজন ব্যক্তির সঙ্গে গড়ে পরিবারের একজন সদস্য এসেছিলেন। 1.5 কোটি মানুষকে ডাকা হয়েছিল, তাই উপস্থিতির সংখ্যা দাঁড়ায় 3 কোটি। বাংলা জিডিপির উপর ভিত্তি করে এখন আর্থিক বছরের জন্য একজন শ্রমিকের বার্ষিক আয় অনুমান করা হয়েছে 2,04,781 টাকা। তার ফলে গড় দৈনিক আয় দাঁড়ায় 561 টাকা। দুজনের 1,122 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ 1.5 কোটি মানুষের মোট ক্ষতির পরিমাণ 1,683 কোটি টাকা। 300 কোটি টাকার ব্যক্তিগত খরচ যোগ করলে মাথাপিছু মাত্র 100 টাকা করে ধরে মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 1,983 কোটি টাকা। এছাড়া গবেষকরা মাথাপিছু আয় গণনার ক্ষেত্রে আরও 2টি পদ্ধতি অবলম্বন করেছেন। একটি হল রোজ 260 টাকা MGNRIGA মজুরির উপর ভিত্তি করে এবং অপরটি গ্রামীণ ও শহুরে এলাকার গড় ন্যূনতম মজুরির হারকে প্রতিফলিত করে দৈনিক 400 টাকা। এসআইআর শুনানিতে সমস্ত অংশগ্রহণকারী দৈনিক 260 টাকা আয় করতেন, তাহলে মোট আর্থিক ক্ষতির পরিমাণ হতো 1,080 কোটি টাকা। আর যারা দৈনিক 400 টাকা আয় করতেন, তাহলে ক্ষতির পরিমাণ প্রায় 1,500 কোটি টাকা। এখানে শেষ নয়, এসআইআর শুনানির জন্য 88,100 জন কর্মীকে নিয়োগ করা হয়, যার মধ্যে 80,000-এরও বেশি বুথ স্তরের কর্তা এবং 8,100 জন মাইক্রো অবজারভার অন্তর্ভুক্ত। 90 দিনের জন্য এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করার অর্থ হল সরকারি কর্মচারীদের স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে নেওয়া। সুতরাং প্রশাসন পরিচালনায় বড় ক্ষতিও মানতে হয়েছে রাজ্য সরকারকে।